আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনী রোডম্যাপকে বিভ্রান্তিমূলক বলল জামাত। হাসনাত সার্জিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম কারিগরি ছাত্র আন্দোলনের। ডিবি হেফাজতে লতিফ সিদ্দিকী যা বললেন ভাই কাদের সিদ্দিকী। কেন ট্রাম্পের ফোন ধরেননি মোদি। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য। এবার বিস্তারিত। নির্বাচন কমিশন ইসি ঘোষিত নির্বাচনী রোডম্যাপ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। বিষয়টিকে গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিমূলক বলে দাবি করেছে জামাত। অন্যদিকে নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের আগে জুলাই সনদের আইনি ভিত্তি এবং তা বাস্তবায়নের রোডম্যাপ চেয়েছে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। বৃহস্পতিবার আলাদা বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিমূলক। জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক হয়নি। এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং এর বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি। এমত অবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক ও আংশিক, এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি। গোলাম পরোয়ার আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল। বিএসসি প্রকৌশলীদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেলে দেওয়া এক বিবৃতিতে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন সংগঠনটি। একই সঙ্গে আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে এই দুই নেতাকে আলটিমেটাম দিয়েছে। অন্যথায় এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে। কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি নেতা সার্জিস আলম প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে কোটা শব্দটি ব্যবহার করেন। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ প্রকৌশল অধিকার আন্দোলনের অযৌক্তিক দাবিকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছেন। আমরা এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এতে আরও বলা হয়, উপসহকারী প্রকৌশলী ১০ম গ্রেড, এটি কোনো কোটা নয়, এটি একটি বিশেষায়িত পদ। এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ১৯৭৮ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ ও ১৯৯৪ সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে রয়েছে। হাসনাত ও সার্জিসকে ক্ষমা চাইতে সময় বেঁধে দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা উল্লেখ করেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান, দেশের সব সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলী সহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে। ডিবি হেফাজতে থাকা বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীকে নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ডিআরইউতে একটি সেমিনারে ডক্টর কামাল হোসেন প্রধান অতিথি ছিলেন। আমার বড় ভাই লতিফ সিদ্দিকীও সেখানে উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট জেডাই খান পান্নাও উপস্থিত ছিলেন। সেই সময় কিছু মানুষ গিয়ে মব সৃষ্টি করে তাদের অনুষ্ঠান বানচাল করেছে। গণতান্ত্রিক দেশে কারো অনুষ্ঠান বানচাল করার কোনো সাংবিধানিক বা আইনি সুযোগ নেই। মব নিয়ন্ত্রণ না করতে পারলে ইউনূস সরকারকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহরের নিজ বাসা সোনার বাংলায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, তাদের এখনও ডিবি অফিসে রাখা হয়েছে। লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইলের রাজনীতিতে অনেক কিছুই হতো না। যেমন বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না, তেমনি লতিফ সিদ্দিকীর জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না। তাদের এখন পর্যন্ত গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা জানি না। তিনি বলেন, ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি, সেই বিজয়ের সফলতা কামনা করি, কিন্তু সেই বিজয় বীরদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। কাদের সিদ্দিকী বলেন, আমার বিশ্বাস ছিল তাদের এই বিজয় ১০০০ বছর চিরস্থায়ী হবে, কিন্তু ১ বছরের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে সেটা আশা করি নাই। আওয়ামী লীগের চাইতে এই স্বৈরাচার তো অনেক বড় স্বৈরাচার। মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না। এভাবে দেশ চললে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। তিনি বলেন, পাকিস্তান আমলে লতিফ সিদ্দিকী প্রায় ৪০ বার জেলে গিয়েছেন। বাংলাদেশের আমলেও কয়েকবার জেলে গিয়েছেন। তারা ভাবছেন, কথা বলছেন, ছেড়ে দিলে দিবেন, না হলে কোর্টে যাবেন। আমরাও কোর্টে যাব, দেখতে হবে আইনানুগভাবে চলছে কিনা। কাদের সিদ্দিকী বলেন, গ্রেপ্তার দেখালে কোনো আপত্তি নাই, তারা মিথ্যাও দেখাতে পারে, কিন্তু গ্রেপ্তার না দেখিয়ে একজন স্বাধীন নাগরিককে ১ মিনিটের জন্য কোথাও আটক রাখা যায় না। লতিফ সিদ্দিকীর নামে কোনো ঋণ খেলাপি বা কোনো মামলা নেই। আমরা আইন দিয়ে মোকাবিলা করব। দেশটাকে একেবারে ধ্বংস করে দিবেন না। দেশ সবার। যখন যে ক্ষমতায় যায়, দেশ তারও না, তার বাবারও না। যারা শাসন ক্ষমতায় তারা কিন্তু মালিক না,
তারা কিন্তু সেবকের মনোভাব নিয়ে যদি অগ্রসর হন তাহলে অনেক সমস্যার আপনা আপনি সমাধান হয়ে যাবে। নির্বাচন নিয়ে তিনি বলেন, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন তার সংস্কার করা দরকার, আর অন্য কিছু অনির্বাচিত কারো দ্বারা করা উচিত না, সেটা কেউ মেনে নেবে না। কাদের সিদ্দিকী বলেন, আজকের ঘটনায় মঞ্চ ৭১-এর শ্রোতা এবং যারা বক্তা ছিলেন কম বেশি অনেকেই ধরে নিয়ে গেছে পুলিশ। তাদের মুক্তি দেওয়া হোক, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ইউনূসের কাছে এটাই আশা করব। বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবচর গ্রামে বাবার সামনে ভাইয়ের ২ চোখ তুলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ২ ভাইয়ের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি জানান, মুলাদী থানায় এ ঘটনায় আহতদের বাবা সহ মোট ৮ জনকে আসামি করে মামলা হওয়ার পরপরই পুলিশ মাঠে নামে। গতকাল জেলার উজিরপুর উপজেলার মশাং গ্রামের শ্বশুরবাড়ি থেকে ১ নম্বর আসামি স্বপন ব্যাপারীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে পুলিশ। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় গ্রেপ্তার স্বপন ব্যাপারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বরিশাল জেলার মুলাদীতে পারিবারিক বিরোধের জের ধরে ২ ভাই লোকজন নিয়ে আরেক ভাই রিপন ব্যাপারীর ২টি চোখ তুলে নেওয়ার ভিডিও ভাইরাল হলে গত বুধবার সকালে তা বিভিন্ন ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত ২৫ আগস্ট রিপনের স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে স্বপন ব্যাপারী, রোকন ব্যাপারী, আরশেদ ব্যাপারী সহ ৮ জনকে আসামি করে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এর আগে ২২ আগস্ট রাতে রিপনের মেজ ভাই রোকন ব্যাপারী ও ছোট ভাই স্বপন ব্যাপারী লোকজন নিয়ে তার ২ চোখ তুলে নেয় বলে অভিযোগ। ভুক্তভোগী আহত রিপন ব্যাপারী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবচরের গ্রামের আরশেদ ব্যাপারীর সেজ ছেলে। আহত রিপন ব্যাপারীর ছেলে শাহিন ব্যাপারী বলেন, তার মেজ চাচা রোকন ব্যাপারীর কাছে টাকা ও সোনার-অলংকার গচ্ছিত রেখেছিলেন তার বাবা রিপন। এছাড়া জায়গা জমি নিয়েও বিরোধ ছিল। এই বিরোধ মেটাতে চাচারা তার বাবাকে খবর দিয়ে ঢাকা থেকে বাড়িতে ডেকে নেন। গত শুক্রবার বিকালে তার বাবা রিপন ব্যাপারী বাড়িতে পৌঁছলে চাচাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। বিরোধ মেটাতে শনিবার সকালে এলাকায় সালিশ বৈঠকের কথা ছিল, কিন্তু রাতে তার ২ চাচা লোকজন নিয়ে রিপন ব্যাপারীর চোখ তুলে নিয়েছেন। শাহিন বলেন, চোখ তুলে নেওয়ার পরে স্থানীয় লোকজন রিপনকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার সকালে তাকে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ভর্তি করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ৪ বার ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী সেই ফোন ধরেননি। সম্প্রতি এমনটাই দাবি করেছে জার্মানি সংবাদ মাধ্যম ফ্র্যাঙ্কফুর্টার অ্যালগেমাইনা জাইটুং। কারণ নাম না উল্লেখ থাকলেও যুক্তরাষ্ট্রের প্রশাসন সূত্রে উল্লেখ করে সেখানে বলা হয়েছে, একবার নয় গত কয়েকদিনে অন্তত ৪ বার মোদিকে ফোন করেছিলেন ট্রাম্প, কিন্তু তিনি একবারও সেই ফোন ধরেননি। শুধুমাত্র জার্মানির এই সংবাদ মাধ্যম নয়, জাপানের নিক্কেই এশিয়াও একই তথ্য জানিয়েছে। সেখানেও সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে ট্রাম্পের ফোন ধরেননি মোদি, যার জেরে ২ দেশের সম্পর্কে আরও সংকটাপন্ন হয়েছে। এই ফোন কলের বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। ডয়েচে ভেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের সাথে যোগাযোগ করলেও তারা এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। সাংবাদিকদের প্রশ্নের মুখে মার্কিন প্রশাসনও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে জার্মানি ও জাপানের সংবাদ মাধ্যম এই খবর নিয়ে নানা পর্যায়ে আলোচনা চলছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, ট্রাম্প অনেক সময় নিজের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে বিশ্ব নেতাদের ফোন করেন, ফলে হোয়াইট হাউস সব সময় তার ফোন ট্র্যাক করতে পারে না। মার্কিন প্রশাসন প্রেসিডেন্ট ও তার ফোন কল কতটা সুরক্ষিত তা নিয়ে চিন্তিত। টাইমস অফ ইন্ডিয়ার দাবি, ট্রাম্প তার ব্যক্তিগত ফোন নম্বর দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো নির্দিষ্ট কিছু ব্যক্তিকে। ট্রাম্প যদি মোদিকে ফোন করেও থাকেন তাহলে তা তিনি নিজের মোবাইল থেকে করেছিলেন, ওভাল অফিস থেকে নয়। ভারতের প্রশাসনিক প্রোটোকল অত্যন্ত বেশি, ভারতের নেতা মন্ত্রীরা সেই প্রোটোকল মেনে চলেন, ফলে মোবাইল থেকে ফোন এসেছিল বলে মোদি ধরেননি এমন চিন্তাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। যদিও এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু জানা হয়নি। মোদি কিংবা দলের কোনো নেতাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ভারতের আরেক সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর প্রকাশ করেছে বুধবার সন্ধ্যায়। সেখানেও বলা হয়েছে, যদি এই খবর সত্যি হয় তাহলে ২ দেশের সম্পর্কে এর প্রভাব পড়বে। বিশেষজ্ঞদের মতে ভারত পাকিস্তান সংঘাত নিয়ে ট্রাম্পের মন্তব্য অভ্যন্তরীণ রাজনীতিতে মোদিকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলেছে। ট্রাম্প একবার নয় অসংখ্যবার বিভিন্ন মাধ্যমে দাবি করেছেন তার মধ্যস্থতায় ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হয়েছে। পাকিস্তান কার্যত তা মেনে নিয়েছে, কিন্তু ভারত দাবি করছে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই সংঘাত আপাতত বন্ধ হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। ভারতীয় পার্লামেন্টের বিরোধীরা এ বিষয়ে সরকার পক্ষের এবং প্রধানমন্ত্রীর সরকারি বয়ান দাবি করেছে, যা নিয়ে দৃশ্যত বিড়ম্বনায় পড়তে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। এদিকে ভারত বিভিন্ন মঞ্চে ট্রাম্পের মধ্যস্থতা অস্বীকার করায় তার প্রভাব পড়েছে ২ দেশের বাণিজ্য সম্পর্কে। ভারতের উপর সর্বোচ্চ ৫০% শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ট্রাম্প সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, ভারত পাকিস্তান সংঘাতে অন্তত ৬০টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। বিমানগুলো কাদের তা অবশ্য তিনি উল্লেখ করেননি। যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে পারমাণবিক লড়াইয়ের
আশঙ্কা বন্ধ করেছে বলেও দাবি করেছেন তিনি। এর কোনো কিছুই ভারত পছন্দ করেনি বলে বিশেষজ্ঞদের অভিমত। মোদি সে কারণেই ট্রাম্পের ফোন উপেক্ষা করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক অনিন্দ্যজ্যোতি মজুমদার ডয়েচে ভেলেকে বলেছেন, যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে তাহলে তার প্রভাব দুই দেশের সম্পর্কে পড়বে, সন্দেহ নেই। খেয়াল রাখা দরকার, মোদি ও ট্রাম্প দুজনেই যথেষ্ট ইগো নিয়ে চলেন, ফলে ইগোর লড়াই আরো বাড়বে, সন্দেহ নেই। কিন্তু তার আগে ট্রাম্প ও মোদি প্রশাসনকে এই খবরের সত্যতা প্রকাশ করতে হবে। আমার মনে হয় না সে কাজ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাজ্য সরকার। ফেরত পাঠানো বাংলাদেশিদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। শুক্রবার 29 আগস্ট একটি বিশেষ চার্টার ফ্লাইট HFM 851 লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ইসলামাবাদ হয়ে ঢাকায় পৌঁছাবেন বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে বলা হয়, বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার 28 আগস্ট লন্ডনের স্থানীয় সময় রাত 9টায় লন্ডনের স্ট্যানস্টেড থেকে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেবে এবং পরে ইসলামাবাদ থেকে শুক্রবার দুপুর 2টা 10 ঢাকায় পৌঁছাবে। মিশনের একটি সূত্র জানায়, বাংলাদেশ হাইকমিশন লন্ডনের কনসুলার শাখা এসব অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে ট্রাভেল পারমিট ইস্যু করেছিল। যারা দেশে ফিরে আসছে তাদের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী, কেউ মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী। যাত্রীদের মধ্যে রয়েছেন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দারা। তালিকায় নারী অভিবাসীও রয়েছেন। দেশে আসা বাংলাদেশিদের জন্য ইস্যু করা ট্রাভেল পারমিটগুলো পর্যালোচনা করে দেখা যায় 15 বাংলাদেশির মধ্যে 6 জনের কোনো পেশা উল্লেখ নেই, অর্থাৎ দেশটিতে তারা নির্দিষ্ট কোনো কাজে নিয়োজিত নেই। এছাড়া কয়েকজন সে দেশে ওয়েটার সহ নানা কাজে নিয়োজিত ছিলেন এবং শিক্ষার্থীও এই তালিকায় রয়েছেন। যুক্তরাজ্য কর্তৃপক্ষ অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করেছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে এই ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করছে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, অনেক অভিবাসী ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করে থাকেন। যুক্তরাজ্য সেসব ক্ষেত্রে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। ফেরত পাঠানো এরই অংশ। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।